তাহলে মিসেস শিও জানল কিভাবে? পূর্বাশা কিছুটা অবাক কণ্ঠেই শুধালো, আপনি জানতেন আমি আসব? হাসলেন মিসেস শিও, বললেন, তোমার মনে জাগ্রত হওয়া প্রশ্নের উত্তর নিতে তুমি আসবে আমি জানতাম। আমি সেদিনের পর থেকেই অপেক্ষা করছিলাম তোমার। একটু থামলেন মিসেস শিও, অতঃপর দুটো চেয়ারের দিক ইশারা করে বললেন, এখানে বসো। আমারও তোমাকে অনেক কিছুই জানানোর আছে। পূর্বাশা দেরি করল না। কৌতূহলী ভঙ্গিতে সে গিয়ে মিসেস শিওর মুখোমুখি চেয়ালে। জায়ানও এগিয়ে গিয়ে বসল পূর্বাশার পাশের চেয়ারটাতেই। যদিও সব ঘটনাই তার আগে থেকেই জানা, তবে আজ কেন যেন পূর্বাশার সাথে বসে আর একবার জানতে ইচ্ছে হল সবটা। জায়ান বা পূর্বাশা কেউ কোনো প্রশ্ন করার আগেই মিসেস শিও মুখ খুললেন। নিজ থেকেই বলতে শুরু করলেন, আজ থেকে বহু বছর আগে, তখন আমি সবে একজন মেডিকেল শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছি। আমার চোখে রঙিন চশমা, বুক ভর্তি আবেগ জর্জরিত। সে বছর আমাদের সাথে বাংলাদেশি কিছু শিক্ষার্থীও মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল। তাদের মধ্যেই ছিল জাফর নামের একজন শক্তপোক্ত যুবক। স্বাভাবিকভাবেই ভিনদেশি শিক্ষার্থীদের প্রতি সকলেরই একটা কৌতূহল থাকে। কিন্তু এই ভিনদেশি অনেক শিক্ষার্থীদের মধ্যে আমি একটু বেশিই কৌতূহলী ছিলাম জাফরের প্রতি। জাফরের অসাধারণ ব্যক্তিত্ব বরাবরই আমাকে আকর্ষিত করত। তার গম্ভীর কণ্ঠস্বর, ধারালো বাক্য, সারাদিন বইয়ে মুখ গুজে বসে থাকা তার প্রতি আমায় ফুটবল করেছিল। এইটুকু বলে একটু থামলেন মিসেস শিও, আবার বলতে শুরু করলেন, জাফরের ব্যক্তিত্ব ছিল আমার ছেলে জায়ানের মতো। তবে গায়ের রংটা ছিল তোমার মতো কৃষ্ণবর্ণ। আমি যেন ওই কৃষ্ণবর্ণ গায়ের রঙের মায় পড়ে গিয়েছিলাম খুব বাজেভাবে। দিন দিন উন্মাদ হয়ে উঠলাম জাফরের জন্য। নিজেকে ধর্মান্তরিত পর্যন্ত করলাম। প্রথম দিকে জাফর আমাকে তার গম্ভীর কণ্ঠে ফিরিয়ে দিলেও পড়ে আর পারল না। সেও আমার প্রতি ফুটবল হয়ে পড়ল। শুরু হলো আমাদের প্রেম পর্ব। দুজনার প্রেমে এতটাই মত্ত হয়ে উঠলাম যে সিদ্ধান্ত নিলাম আমরা দুজন এখন বিয়ে করে নেই। পরবর্তীতে পড়াশোনা শেষে না হয় সবাইকে জানাবো আমাদের বিয়ের কথা। অবশ্য বিয়েটা করার জন্য জাফরই বেশি মরিয়া হয়ে উঠেছিল। ও আসলে ভয় পেত ওর কৃষ্ণবর্ণের জন্য আমি যদি কখনো ওকে ত্যাগ করি। আমিও ওকে হারাতে চাইলাম না। বিয়ে করে নিলাম দুজনে। আমাদের পড়াশোনা শেষ হলো। এবার জাফর সিদ্ধান্ত নিল সে দেশে ফিরবে, সবাইকে সবকিছু জানিয়ে তার বাবা মাকে রাজি করিয়ে সে এসে আমাকেও নিয়ে যাবে বাংলাদেশে। তার স্ত্রী হিসেবে ঘরে তুলবে আমাকে। আমি তাকে বিশ্বাস করতাম ভীষণ, তাই বাধা দেইনি তাকে। জাফর চলে গেল বাংলাদেশে। জাফর চলে যাওয়ার এক সপ্তাহের মধ্যেই আমি জানতে পারি আমি গর্ভবতী। জাফরের অংশ আমার শরীরে বেড়ে উঠছে। তখনকার যুগে এত উন্নত প্রযুক্তি ছিল না, স্মার্টফোন ছিল না যে আমি যখন ইচ্ছে জাফরের সাথে যোগাযোগ করতে পারব। জাফরের বাংলাদেশের একটা ঠিকানা আমার কাছে ছিল, সেখানে চিঠিও পাঠিয়েছিলাম কয়েকটা, কিন্তু সে উত্তর দেয়নি কখনো। একবার অবশ্য জাফরকে খুঁজতেও আমি গিয়েছিলাম বাংলাদেশে, কিন্তু খুঁজে পাইনি তাকে। মিসেস শিও থামলেন। দুই নয়নের কোল ঘেঁষে গড়িয়ে পড়ছে স্বচ্ছ অশ্রুকণা। ছলছল নয়নেই সে তাকালেন পূর্বাশার পানে। ধরা গলায় বললেন, জানো পূর্বাশা, যেদিন সে বাংলাদেশে চলে গেল আমি তাকে এগিয়ে দিতে এয়ারপোর্টে গিয়েছিলাম। আমার হাতটা ধরে সে তখন শুধু একটা কথাই বলেছিল, আমার জন্য অপেক্ষা করো শিও। আমি আজ পর্যন্ত তার জন্য অপেক্ষা করলাম, কিন্তু সে ফিরল না। আমি তার অজান্তে তার অংশকে পৃথিবীর আলো দেখালাম, বড় করলাম, তার শিক্ষায় শিক্ষিত করলাম, কিন্তু সে আমার কাছে ফিরল না। পূর্বাশা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনল মিসেস শিওর কথা। মিসেস শিওর ভালোবাসার গল্প নাড়িয়ে দিল তার ভিতরকে। একটা মানুষ ভালোবেসে এভাবে অপেক্ষা করতে পারে তার ফিরে আসার জানা ছিল না। তবে মিসেস শিওর কথাগুলো শুনে পূর্বাশা একটা বিষয় বেশ ভালো বুঝতে পারছে, জায়ান এমন একরোখা, জেদি, একগুঁয়ে, বদরাগী কেন? কিছুটা তার বাবার স্বভাব থেকে পাওয়া, আর কিছুটা বাবার উপরে ক্রোধ থেকে। আর এই জন্যই হয়তো জায়ান সেদিন পার্কে বলেছিল সে বাঙালিদের ঘৃণা করে। কিন্তু কথা সেটা নয়। মিসেস শিওর বলা ঘটনাগুলো কেন যেন পূর্বাশার মস্তিষ্ক তার জানা কোনো এক ঘটনার সাথে মিলানোর তোড়জোড় শুরু করেছে। আচ্ছা, মিসেস শিওর বলা ঘটনার সাথে যে ঘটনা মিল সে পাচ্ছে তার নামও তো জাফর। পূর্বাশা ভিতরে ভিতরে উত্তেজিত অনুভব করল। ব্যস্ত কণ্ঠে মিসেস শিওকে বলল, জায়ানের বাবা মানে আপনার স্বামীর কোনো ছবি আছে আপনার কাছে ম্যাম? আমাকে দেখাতে পারবেন? মিসেস শিও ডান হাতের উল্টো পিঠে চোখ মুছলেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। ডাক্তার রুমে থাকা নিজের সেলফ থেকে খুঁজে একটা সাদাকালো পুরনো ছবি বের করে আনলেন। বাড়িয়ে দিলেন পূর্বাশার পানে,
বললেন এই নাও। পূর্বাশা হাতে নিল ছবিটা। ছবিতে দৃশ্যমান ব্যক্তির দিকে তাকাতেই যেন চমকে উঠল সে। ললাটে এসে ভিড় জমাতে শুরু করল বিন্দু বিন্দু ঘামেরা। তবে তার ধারণাই সত্যি হল। সেই জাফরই জায়ানের বাবা জাফর। পূর্বাশা উল্টে পাল্টে বার কয়েক দেখল ছবিটা। তার কোথাও ভুল হচ্ছে না তো? না, ঠিকই আছে, এই সেই জাফর। পূর্বাশা ব্যতিব্যস্ত হয়ে উঠল মুহূর্তেই। মিসেস শিওর পানে তাকিয়ে বললেন, আপনি আর জায়ান ভাই আমার সাথে বাংলাদেশে যেতে পারবেন? এতক্ষণে মুখ খুলল জায়ান, নয়তো সে চুপচাপ বসে শুধু শুনছিল মায়ের কথা। পূর্বাশার হঠাৎ বাংলাদেশে যাওয়ার কথা অবাক করেছে তাকে, তাও আবার তাকে এবং তার মাকে সাথে নিয়ে। জায়ান কিছুটা অবাক সুরেই বলল, হঠাৎ বাংলাদেশে যাওয়ার কথা কেন বলছ? তুমি কি আমার বাবাকে চিনো কৃষ্ণময়ী? পূর্বাশা শীতল দৃষ্টিতে তাকালো জায়ানের পানে, ঠান্ডা কণ্ঠেই বলল, বাংলাদেশে ফিরে বলবো। কিন্তু ত্রিশাম ভাইকে কল করতে হবে, তাকেও নিতে হবে আমাদের সাথে। কথাটা বলেই উঠে দাঁড়ালো পূর্বাশা। মিসেস শিওর পানে তাকিয়ে কিছুটা জোর দিয়েই বলল, আপনাকে আমার সাথে বাংলাদেশে যেতেই হবে ম্যাম। কথাটা বলেই হন্তদন্ত হয়ে মিসেস শিওর কক্ষ থেকে বেরিয়ে গেল পূর্বাশা। জায়ানও ছুটল পূর্বাশার পিছু পিছু। আবার শুধালো, তুমি কি চিনো আমার বাবাকে? চিনো আমার বাবাকে? আগে বাংলাদেশে চলুন, তারপর বলবো। জায়ান অধৈর্য হয়ে পড়ল। ব্যাকুল কণ্ঠে বলল, আমার কেন যেন মনে হচ্ছে তুমি আমার বাবার সম্পর্কে কিছু না কিছু জানো। আমি আর ধৈর্য ধরতে পারছি না কৃষ্ণময়ী। আমার বাবাকে তুমি চিনো? সে কোথায় আছে? কেন আমাদের কাছে ফিরে আসেনি সে জানো তুমি? পূর্বাশা থমকে দাঁড়াল। শীতল দৃষ্টিতে তাকালো জায়ানের পানে। ঠান্ডা কণ্ঠে বলল, কিছু কিছু কথা সময়ের আগে জানা উচিত নয়। হতে পারে আপনি আপনার বাবার কথা শুনে আরও অধৈর্য হয়ে পড়বেন, চীনের মাটিতে দাঁড়িয়ে থাকার মতো সক্ষমতা হারাবেন, তাই আমি এখনই কিছু বলতে চাইছি না। আপনি দয়া করে অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। কথাটা সম্পূর্ণ করেই পূর্বাশা আবার ঘুরে দাঁড়াল। হুট করে মুখোমুখি হল ইয়ানের। ছেলেটা তাদের দিকেই আসছে। পূর্বাশার হৃদয়ের ভয়ের সঞ্চার হল। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো জায়ানের পানে। এই লোক তো আবার যখনই ইয়ানকে দেখে তার সাথে একটা গণ্ডগোল না পাকিয়ে ছাড়ে না। আর ইয়ানও যখনই দেখে তখনই চিপকে যায় তার সাথে। ছেলেটা তো একদিকে আসছে, নিশ্চয়ই এসে কথা বলবে পূর্বাশার সাথে। কে জানে আবার কোন গণ্ডগোল অপেক্ষা করছে তার জন্য। কিন্তু পূর্বাশার ভয় মিথ্যা বলে প্রমাণিত হল। ইয়ান এলো না তার কাছে। উল্টো পূর্বাশাকে অবাক করে দিয়ে ছেলেটা তার পাশ থেকে 2 হাত দূরত্ব বজায় রেখে চলে গেল। বলা যায় পূর্বাশাকে দেখে এক প্রকার পালিয়ে গেছে ছেলেটা। হাঁ হয়ে গেল পূর্বাশা। গোল গোল দৃষ্টিতে তাকিয়ে রইল ইয়ানের চলে যাওয়ার পানে। ব্যাপারটা কি হল? ইয়ান তো তাকে এড়িয়ে যায় না কখনো, সেখানে আজ পালিয়ে গেল। পূর্বাশার ইয়ানের পানে তাকিয়ে থাকার মধ্যেই তার সম্মুখ জুড়ে বলিষ্ঠদেহী এক প্রশস্ত বক্ষ দৃশ্যমান হল। শার্টের রং দেখে বুঝতে বাকি রইল না এটা জায়ান। বিরক্ত হল পূর্বাশা, বিরক্তিভরা কণ্ঠে বলল, এভাবে চোখের সম্মুখে এমন খাম্বার মতো দাঁড়িয়ে পড়েছেন কেন? সমস্যা কি আপনার? জায়ানের চোখ দুটো যেন জ্বলে উঠল। থমথমে কণ্ঠে সে বলল, ওদিকে কি তোমার? ইয়ানের দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? দেখছি। কি দেখছ? আমার দিকে দেখো। ওই বজ্জাতটাকে দেখতে হবে কেন? ওর থেকে কি আমি কম সুদর্শন? আমাকে চোখে পড়ে না, নাকি তোমার চোখ নষ্ট? এইটুকু বলে থামল জায়ান, আবার বলল, দেখো, আমি ছাড়া এই পৃথিবীতে অন্য কোনো পুরুষকে দেখার অধিকার নেই তোমার। তুমি শুধুমাত্র আমাকে দেখবে, বুঝেছ? পূর্বাশার ছোট একটা 3 শব্দের উত্তরে জায়ানের এত কথা। কপালে ভাঁজ পড়ল পূর্বাশার। সন্দেহ জাগল মনের কোণে। আচ্ছা, এই জায়ান আবার ইয়ানকে কিছু বলেনি তো, যার কারণে তাকে দেখেই ইয়ান পালাল? পূর্বাশা শুরু দৃষ্টিতে তাকালো জায়ানের পানে, সন্দিহান কণ্ঠে শুধালো, আপনি আবার ইয়ানকে কিছু বললেননি তো, যার কারণে ও আমাকে দেখেই পালিয়ে গেল? জায়ান নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, কিছুই বলিনি। পূর্বাশার চক্ষুদয় ছোট ছোট হল, সন্দেহ বাড়ল তার। জায়ানের মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কিছু একটা ঘটিয়েছে। পূর্বাশা কপালে ভাঁজ ফেলেই শুধালো, মিথ্যে বলছেন কেন? কি করেছেন আপনি ওর সাথে? রে ছি। আতকে উঠল পূর্বাশা আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি? জায়ান পকেটে হাত দিয়ে ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়ালো, অতঃপর বলল, রে ছি। কথাটুকু বলেই চোখ মুখ শক্ত করল জায়ান। শক্ত কণ্ঠে বলল, সাবধান, এখন আবার ওকে রে ছি বলে ওর জন্য দরদ দেখাতে যেও না, তবে কিন্তু ও আরও মাইর খাবে। পূর্বাশা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো জায়ানের পানে।
কটমট করে বলল, পা গ ল হয়ে গেছেন আপনি? ইয়ানকে মেরেছেন কেন? জায়ানের দৃষ্টি থমথমে হল। থমথমে কণ্ঠে বলল, ইয়ান না ইয়ান ভাই বলো। আর মেরেছি, বেশ করেছি। আরও মা র বো, আরও মা র বো। পূর্বাশা হতাশ হল। এই ছেলেকে কিছু বলে লাভ আছে কি কোনো? এ তো শুনবে না কোনো কথা, নিজের যা খুশি তাই করবে। কিন্তু ইয়ানকে দেখে তো তেমন মার খেয়েছে বলে মনে হল না, কোনো মারের চিহ্ন তো চোখে পড়ল না। তাহলে জায়ান মারল কোথায়? নাকি তাকে এমনি বলছে জায়ান এ কথা? নিজের ভিতরে কিছুটা কৌতূহল অনুভব করল মেয়েটা। কৌতূহলী কণ্ঠে বলল, কিভাবে মেরেছেন? ইয়ান ভাইকে তো একদম সুস্থই দেখলাম, স্বাভাবিকভাবেই তো হেঁটে গেল আমাদের সামনে থেকে। চাপা মা ই র দিয়েছি। জায়ানের কথায় ভ্রু কুঁচকে এলো পূর্বাশারার। উৎসুক কণ্ঠে সে শুধালো, চাপা মা ই র কি? জায়ান শীতল দৃষ্টিতে তাকালো পূর্বাশার পানে। স্বাভাবিক কণ্ঠেই বলল, এই যেমন ধরো পা ছা র উপরে, মেইন পার্টে অর্থাৎ প্যান্টে ঢাকা থাকা স্থানগুলোতে, যা না কাউকে দেখাতে পড়বে আর না প্রকাশ করতে পারবে। পূর্বাশা বিস্মিত হল, গোল গোল চোখে তাকালো জায়ানের পানে। আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি ইয়ান ভাইয়ের মেইন পার্ট? এইটুকু বলে থতমত খেল মেয়েটা। লজ্জায় দৃষ্টি নত হল পূর্বাশার। আমতা আমতা করে বলল, এভাবে আরেকজনের ভবিষ্যৎকে আঘাত করতে একটুও বুক কাঁপল না আপনার? আপনি তো ভারী বাজে পুরুষ মানুষ। জায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, যে আমার ভবিষ্যতের দিকে হাত বাড়াবে তার ভবিষ্যৎ আমি সুস্থ সফলভাবে রেখে দেব তা তুমি ভাবলে কি করে? এতটাও ভালো মানুষ নই আমি। এবার যেন পূর্বাশা আতকে উঠল আগের থেকেও। আতঙ্কগ্রস্ত চোখ মুখ নিয়ে সে বলেই ফেলল, ইয়ান ভাই আপনার মেইন পার্ট মানে ভবিষ্যতের দিকে হাত বাড়িয়েছে? পূর্বাশার কথায় যেন থতমত খেয়ে গেল জায়ান। নিজের চোখ জোড়া নিচু করে তাকালো প্যান্টের দিকে। শিউরে উঠল যেন। অপ্রস্তুত কণ্ঠে বলল, না না, ও আমার মেইন পার্টের দিকে হাত বাড়াবে কেন? আমি তো তোমার কথা বলেছিলাম, তুমি নামক ভবিষ্যতের দিকে হাত বাড়ানোর কথা বলেছিলাম। পূর্বাশার হতবাক্তার রেশ একটু কমল। মিনমিনিয়ে বলল, তাই বলে আপনি এভাবে ইয়ান ভাইয়ের ভবিষ্যৎ নষ্টের মতো কাজ করবেন? জায়ানের মুখশ্রী থমথমে হল। গম্ভীর কণ্ঠে সে বলল, এখন পর্যন্ত আমি অল্পতে ছেড়ে দিয়েছি ওই ব্যাটাকে। তবে এরপরও যদি ও তোমার দিকে আবার হাত বাড়ায় কিংবা হাত বাড়ানোর চেষ্টাও করে, নির্ঘাত আমি ওকে পুরুষাক্তার মহিলা বানিয়ে হাসপাতালের বেডে শুইয়ে দেব, তাতে কোনো ভুল নেই। পূর্বাশা সরু দৃষ্টিতে তাকালো জায়ানের পানে, তবে কথা বাড়াল না। এর সাথে কথা বাড়িয়ে খুব একটা লাভ যে নেই তা সে জানে খুব ভালোভাবেই। তাছাড়া এই মুহূর্তে তার জরুরি কাজ রয়েছে অনেক। এতক্ষণ যে এই স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু এত বকবক করেছে তাতে তার সময় নষ্ট ছাড়া আর কিছুই হয়নি। তাই আর কথা না বাড়িয়ে দ্রুত প্রস্থান করল মেয়েটা। এখন যেতে হবে ত্রিশামের কাছে। সময়ের চলমান গতিতে কেটে গেল কয়েকটা দিন। চীনের পরিবেশে শীতটা বেড়েছে প্রচণ্ড। বাংলাদেশেও হয়তো এই সময়ে শীতই পড়ছে। এই কদিনের মধ্যেই জরুরি ভিত্তিতে কলেজ থেকে ছুটি নিয়ে মিসেস শিও, জায়ান, পূর্বাশা আর ত্রিশাম বেরিয়ে পড়েছে বাংলাদেশের উদ্দেশ্যে। মূলত মিসেস শিও কলেজ কর্তৃপক্ষের একজন হওয়ায় ছুটিটা এত সহজে নিতে পেরেছে তারা। সে যাই হোক, চীনের এয়ারপোর্ট থেকে সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করে প্লেনে চেপে বসেছেন মিসেস শিও, জায়ান, পূর্বাশা আর ত্রিশাম। চীনে অবস্থানকালীন শার্ট প্যান্ট কিংবা ফতুয়াতে নিজেকে আবৃত করলেও মিসেস শিও আজ বাঙালিদের মতো শাড়ি পরেছেন, নিজের দেহকে আবৃত করেছেন শাড়িতে। সেই যৌবন বয়সে জাফর চৌধুরীর সাথে প্রেম থাকাকালীনই শাড়ি পরা শিখে নিয়েছিলেন তিনি। লোকটার যে বড্ড ইচ্ছে ছিল তাকে যেদিন প্রথম সে বাংলাদেশে নিয়ে আসবে সেদিন শাড়ি পরিয়ে আনবে। এর আগে মিসেস শিও যে একবার বাংলাদেশে এসেছিল সেবারও শাড়ি পরেই এসেছিলেন। তবে খুঁজে পাননি নিজের কাঙ্ক্ষিত পুরুষকে। এবার হয়তো খুঁজে পাবেন সেই আশাতেই প্লেনে চেপে বসেছেন। অবশ্য চোখে মুখে তাদের সকলেরই উৎকণ্ঠা ছেয়ে রয়েছে। কারো চোখে মুখে প্রিয় মানুষকে আবার কাছে পাওয়ার উৎকণ্ঠা, আর কারো চোখে মুখে প্রিয় মানুষগুলোকে আবারও একত্রিত করে মিলিয়ে দেওয়ার উৎকণ্ঠা। চীনের এয়ারপোর্ট থেকে প্লেন উড়তে শুরু করার মাত্র 2 থেকে আড়াই ঘণ্টার ব্যবধানে সবাই পৌঁছে গেল বাংলাদেশে। বাংলাদেশের এয়ারপোর্ট থেকে বেরিয়েই পূর্বাশা আর তার নিজের বাড়িতে গেল না। বাবা মাকে কল করে বলে দিয়েছে নারায়ণগঞ্জে মামার বাড়িতে পৌঁছে যেতে। নিজেরাও একটা ট্যাক্সি ভাড়া করে দ্রুত রওনা দিল মামার বাড়িতে, অর্থাৎ ত্রিশামদের বাড়ির উদ্দেশ্যে। জায়ান গোল গোল চোখে ট্যাক্সি থেকে পর্যবেক্ষণ করছে আশেপাশে। এই তার প্রথম বাংলাদেশে আসা।
শহরের মধ্যে গায়ে গায়ে যানবাহন, জনসংখ্যার ভরপুরতা, গরম আবহাওয়া, মাঝে মাঝে চিৎকার চেঁচামেচির শব্দ, আবার নাকে বাড়ি খাচ্ছে তীব্র আবর্জনার দুর্গন্ধ। সব মিলিয়ে যেন মাথা ঘুরে উঠছে জায়ানের। এর মধ্যে আবার হঠাৎ করে মনে হলো তাদের ট্যাক্সিটা যেন ঝাঁকুনি দিয়ে খানিকটা নিচে পড়ে গেল, আবার পরক্ষণেই উপরে উঠে গেল। হকচকিয়ে উঠল জায়ান। গাড়ির জানালা থেকে তাকালো সে বাইরে। তারা কি রাস্তার নিচে পড়ে গিয়েছিল তবে? না, রাস্তায়ও তেমন কিছু দেখা যাচ্ছে না। ঠিকঠাকই তো আছে সব। জায়ানের এমন পর্যবেক্ষণ দেখে পূর্বাশা হয়তো বুঝতে পারল তার মনের কথা। বেশ স্বাভাবিক কণ্ঠেই সে বলল, ওখান থেকে রাস্তা ভাঙা ছিল। জায়ান অবাক হল যেন। অবাক কণ্ঠেই বলল, এখানে রাস্তার মাঝে ভাঙাও থাকে? কথাটা বলতে বলতেই গাড়িটা আবার যেন নেমে গেল একটু নিচে। জায়ান দ্রুত তাকালো জানালা থেকে। দেখতে পেল দুইটা বাস পাশাপাশি হৈ হৈ করে রাস্তা থেকে ছুটে যাচ্ছে। হয়তো দুটো বাস প্রতিযোগিতা করছে, আবার মাঝে মাঝে একটা বাস অন্য বাসের সাথে লাগিয়ে দিচ্ছে। তখনই এক বাসের হেল্পার আরেক বাস চালকের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, মাদা। জায়ান যেন নতুন শুনল শব্দটা। এটা কি কোনো বাংলা শব্দ যা সে জানে না? নিশ্চয়ই তাই হবে। ভিতরে ভিতরে কৌতূহল অনুভব করল জায়ান। জানালা থেকে মুখ ঘুরিয়ে সে তাকালো পূর্বাশার পানে। উৎসুক কণ্ঠে প্রশ্ন করল, হোয়াট ইজ মাদা কৃষ্ণময়ী? মাথা কি কৃষ্ণময়ী? পূর্বাশা অপ্রস্তুত হয়ে পড়ল যেন। ত্রিশাম কেসে উঠল সাথে সাথে। বাংলাদেশ এসে প্রথম শব্দ হিসেবে একে এটাই শিখতে হল? এ ছাড়া কি আর কোনো শব্দ ছিল না? পূর্বাশাকে উত্তর না দিতে দেখে জায়ান আবার বলল, হোয়াট ইজ মাদা? এই প্রশ্নের উত্তর সে কি দিবে? আদৌ এটা কোনো উত্তর দেওয়ার মতো প্রশ্ন? এদিকে মিসেস শিও উৎসুক হয়ে আছে এই প্রশ্নের উত্তর জানার জন্য। এত বছর ধরে বাংলা শিখলেও এই শব্দটা সেও প্রথম শুনছে। কি এক বিপাকে পড়ল পূর্বাশা। চট করে একটা বুদ্ধি বের করল সে। ঠোঁট টেনে হেসে বলল, আমিও তো জানি না। তবে ত্রিশাম ভাই জানে, বোধহয় উনাকে জিজ্ঞেস করুন। পূর্বাশার কথা শেষ হতে না হতেই এবার সকলের দৃষ্টি পড়ল ত্রিশামের পানে। সেও অপ্রস্তুত হয়ে রয়েছে বেশ। পূর্বাশা তাকে এভাবে ফাঁসিয়ে দিতে পারল? এখন কি উত্তর দিবে সে? তাও মিসেস শিও যদি না থাকতেন তবে জায়ানকে একা উত্তরটা দেওয়া যেত। কিন্তু মিসেস শিওর সম্মুখে দাঁড়িয়ে এই উত্তর সে কিভাবে দিবে? কিঞ্চিত সময় নিয়ে ভাবল ত্রিশাম, অতঃপর বলল, আসলে এর উত্তরটা অনেক বড়, তো গাড়িতে বসে বলতে পারব না। বাড়িতে গিয়ে বলবো ঠিক আছে। কিন্তু ওরা তো এক শব্দে একটু সময়ের মধ্যেই বলল। জায়ানের কথায় অপ্রস্তুত ভঙ্গিতে হাসল ত্রিশাম, অতঃপর বলল, শব্দটা ছোট কিন্তু এর অর্থ অনেক বড়, তো তাই তোকে বুঝাতে সময় লাগবে। ত্রিশামের কথা আপাতত নিল জায়ান। আর কোনো প্রশ্ন না করে জানালার দিকে মুখ করল। সাথে সাথে জানালা বন্ধ করল ত্রিশাম। আবার কোন দিক থেকে কোন কথা শুনে বসবে এই ছেলে, তারপর প্রশ্ন করবে তাকে। তার থেকে এই জানালা বন্ধ থাকাটাই শ্রেয়। তবে ত্রিশামের এভাবে হুট করে জানালা বন্ধ করে দেওয়াতে বেজায় বিরক্ত হল জায়ান। বিরক্তিভরা কণ্ঠে সে বলল, এটা কি করলি? ধুলো আসছে তো বাইরে থেকে, তাই জানালা বন্ধ করে দিয়েছি। আসুক ধুলো, তবুও আমি বাহিরের পরিবেশ দেখতে চাই। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। কথাটা বলেই জানালাটা আবার খুলল জায়ান। উৎসুক দৃষ্টিতে দেখতে রইল বাইরের দিকে। তবে সৌভাগ্যবশত আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা শব্দ চোখে পড়ল জায়ানের, যার দরুন এবাবের মতো বেঁচে গেল ত্রিশাম। চীন থেকে বাংলাদেশে আসতে যতটা সময় ব্যয় হয়েছে তার অধিক সময় ব্যয় করে এয়ারপোর্ট থেকে নারায়ণগঞ্জে পৌঁছাল পূর্বাশারা। ট্যাক্সি থেকে একে একে নেমে দাঁড়াল সবাই। বিশাল এক বাড়ি দাঁড়িয়ে রয়েছে তাদের সম্মুখে। যদিও চীনের অলিতে গলিতে দাঁড়িয়ে থাকা বড় বড় বিল্ডিং এর সম্মুখে এই বাড়ি নগণ্য, তবে শৌখিন বেশ। ত্রিশামকে নিজেদের ব্যাগ আর লাগেজের দায়িত্ব দিয়ে জায়ান আর মিসেস শিওকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকল পূর্বাশা। বাড়িতে ঢোকার সাথে সাথে বসার কক্ষেই দেখা মিলল প্রায় জন 20 মানুষের। পূর্বাশাকে দেখেই উঠে এলো তারা। তাদের মধ্য থেকেই এক নারী এসে জড়িয়ে ধরল পূর্বাশাকে। আবেগী কণ্ঠে বলল, কতদিন পর দেখা পেলাম তোর মা। আমাকে ছেড়ে কিভাবে ওদেশে গিয়ে এতদিন ছিলি তুই? তোমার সাথে পরে কথা বলছি মা। আগে যে কাজে এসেছি তা করতে দাও। পূর্বাশার কথায় পাখি বেগম ছেড়ে দিলেন মেয়েকে। উৎসুক দৃষ্টিতে তাকালো জায়ান আর মিসেস শিওর পানে। তারাও তাকিয়ে ছিল পাখি বেগমের পানে। জায়ান বুঝল এই নারী পূর্বাশার মা। কিন্তু বাকি লোকজন কারা? এরা সবাই কি এক পরিবারের? একসাথে থাকে তারা? জায়ানের ভাবনার মধ্যেই পূর্বাশা এগিয়ে গেল তার বড় মামা জাহিদ চৌধুরীর পানে।
ব্যস্ত কণ্ঠে বলল, মামা চাবিটা দাও। জাহিদ চৌধুরী যেন হাতে নিয়েই দাঁড়িয়েছিলেন চাবিটা। পূর্বাশা চাইতেন তার হাতে সে তুলে দিল চাবি। মেয়েটা সময় ব্যয় করল না আর। মিসেস শিও আর জায়ানকে সাথে নিয়ে সিঁড়ি ভেঙে উঠে এলো দোতলায়। একবারে কোনার এক তালাবদ্ধ কক্ষের সামনে দাঁড়ালো গিয়ে। কক্ষের দ্বারের তালাটায় কেমন জং ধরে গেছে। চকচকে রূপালী বর্ণ ছেড়ে গায়ে জড়িয়েছে মরিচা ধরা রং। পূর্বাশা চাবির সংস্পর্শে গ্যাচ গ্যাচ আওয়াজ তুলল তালাটা। দরজার সম্মুখে দাঁড়িয়েই দরজার পাশে দেওয়ালে লাগানো সুইচ বোর্ডে হাত দিয়ে আলো জ্বালালো অন্ধকার ঘরে। সাথে সাথেই কক্ষের ভিতর থেকে আওয়াজ এলো, আলো। আলো জ্বালিয়েছে কে? কে আলো জ্বালিয়েছে? সেই চিরচেনা কণ্ঠস্বর, যে পুরুষালী শক্তপোক্ত কণ্ঠের প্রেমে একদিন পড়েছিলেন মিসেস শিও। চোখ তুলে সম্মুখের দিকে তাকালেন তিনি। চোখে পড়ল এক জীর্ণদেহী উন্মাদকে, যাকে হাতে পায়ে শিকল জড়িয়ে শিকল বন্দী করে রাখা হয়েছে। জীর্ণশীর্ণ দেহটাকে আবৃত করে রেখেছে ছেঁড়া মলিন পোশাক। দাড়ি আর চুলগুলো বড় বড় হয়েছে অনেকটা। দীর্ঘদিন চিরুনি না করার কারণে চুলগুলোতে জট পাকিয়ে গেছে। আলো সহ্য না করতে পেরে চোখ দুটো খিচে বন্ধ করে রয়েছে। চোখ দুটো ভরে উঠল মিসেস শিওর। এত বছর পর তার অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় পুরুষের দেখা পেয়েছেন মিসেস শিও। কিন্তু এই অবস্থায়, এত বছরে লোকটাকে হারিয়ে ফেলার ভয় মিসেস শিও অজস্রবার পেয়েছেন, কিন্তু এই অবস্থায় ফিরে পাবেন কখনো কল্পনাও করেননি তিনি। বাকশক্তি হারিয়ে ফেললেন যেন মিসেস শিও। কাঁধে ঝুলানো কাঁধ ব্যাগটাও লুটিয়ে পড়ল মেঝেতে। শরীরের শক্তি জুগিয়ে যেন সে আজ এগিয়ে যেতে পারছে না নিজের প্রিয় পুরুষের পানে। মূর্তির মতো দাঁড়িয়ে রইল নিজ স্থানেই। পূর্বাশা কি বুঝল জানা নেই, তবে সে হাত রাখল মিসেস শিওর কাঁধে। শান্ত কণ্ঠে বলল, আমার মেজ মামা জাফর চৌধুরী। মিসেস শিওর ধ্যান ভাঙল যেন, নিজের হুঁশ ফিরে পেল কিছুটা। তবে কোনো দিকে তাকাল না সে। নিঃশব্দে এগিয়ে যেতে শুরু করল তার সম্মুখে মানব সমাজে দাঁড়ানো উন্মাদ কিংবা ল হিসেবে পরিচিত মানবের নিকট। তবে তাকে বাধা দিলেন ত্রিশামের মা অর্থাৎ পূর্বাশার বড় মামি কাকন বেগম। মিসেস শিওকে সাবধান করতে তিনি বললেন, ওর দিকে যাবেন না। ও নিজের আশেপাশে সহ্য করতে পারে না কাউকে। কেউ কাছে গেলেও আঘাত করে তাকে। মিসেস শিও যেন শুনলেন না কিছু। ধীর পায়ে সে এগিয়ে গিয়ে দাঁড়ালেন জাফর চৌধুরীর সম্মুখে। ধরা গলায় ডাকলেন, জাফর। তীব্র আলোর ঝলকানি সহ্য করতে না পেরে বন্ধ করে রাখা চক্ষুদয় পিটপিট করে খুললেন জাফর চৌধুরী। তবে আজ কাউকে আঘাত করলেন না তিনি, বরং দৃষ্টি শীতল হল তার। এত বছর পর বুঝি লোকটা চিনতে পড়ল কাউকে। কিঞ্চিত সময় নিয়ে তিনি তাকিয়ে রইলেন মিসেস শিওর পানে। অতঃপর অস্ফুট কণ্ঠে বললেন, শিও। মিসেস শিও হু হু করে কেঁদে উঠলেন। এতদিন পর প্রিয় পুরুষের সান্নিধ্যে এসে ধরে রাখতে পারলেন না আর নিজেকে। স্থান, কাল, পাত্র ভুলে জড়িয়ে ধরলেন জাফর চৌধুরীকে। কান্নারত কণ্ঠেই বললেন, তুমি কেন ফিরে গেলে না জাফর? আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম। মিসেস শিওর আর্তনাদ বোধ হয় একটুখানি আঘাত করল জাফর চৌধুরীর হৃদয়ে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টালেন তিনি। অভিযোগের সুরে বললেন, আমি যেতে চেয়েছিলাম তো, কিন্তু দেখো ওরা যেতে দেয়নি আমাকে। এখানে জোর করে বেঁধে রেখেছে আমাকে তোমার কাছে, ওরা যেতে দেয়নি শিও। বাবা মায়ের এমন আবেগঘন মুহূর্তে কোনো সন্তানেরই বিরক্ত করা উচিত নয়, কিন্তু জায়ান যে নিজেকে আর নিয়ন্ত্রণ করে রাখতে পারছে না। তার বাবা তার সম্মুখে, তাকে সে ছোটবেলা থেকে শুধুমাত্র স্বপ্নেই দেখেছে, আজ সে বাস্তবে ধরা দিয়েছে তার কাছে। যেই বাবাকে একটা বার দেখার জন্য ছটফট করে সে আজ সেই বাবার দেখা মিলেছে, যে বাবাকে একটু ছুঁয়ে দেখার জন্য হাতটা যেন নিষ্পিস করছে। বাবার কাছে থেকেও তার থেকে এই দূরত্ব সহ্য হচ্ছে না যে ছেলেটার। জায়ান ভুলে গেল তার পিতা মাতার আবেগঘন মুহূর্তের কথা। ধীর পায়ে সে এগিয়ে গেল বাবার নিকটে, কিন্তু তার বাবা বুঝল না তাকে। ছেলের হৃদয়ের আকুলতা বুঝি উন্মাদ পিতার হৃদয় পর্যন্ত পৌঁছাল না। জায়ানকে নিজের দিকে এগুতে দেখেই ফুঁসে উঠলেন তিনি। ক্রোধে যেন হিংস্র হয়ে উঠল তার মুখমণ্ডল। মিসেস শিওকে ছাড়িয়ে নিলেন নিজের থেকে। তেড়ে গেলেন জায়ানের দিকে, তবে ছেলেটার কাছ অবধি পৌঁছাতে আর পারলেন না তিনি। তার আগেই হাতে পায়ে বাঁধা লোহার মরিচা ধরা শিকলগুলো দ্বারা বাধাপ্রাপ্ত হলেন তিনি। তবে এই টুকুতেই দমে গেলেন না জাফর চৌধুরী। চোখে মুখে আগুন ঢালা ক্রোধ নিয়ে আশেপাশে কিছু খুঁজলেন তিনি। পায়ের কাছে পড়ে থাকা স্টিলের একটা খাবার প্লেট হাতে তুলে নিলেন। চরম হিংস্রতার সহিত সে প্লেটখানা ছুঁড়ে দিতে চাইলেন জায়ানের পানে। ঠিক তখনই তার হাতখানা ধরে ফেললেন মিসেস শিও। শীতল কণ্ঠে বললেন, তোমার ছেলে জায়ান,
জায়ান ইবনে জাফর চৌধুরী। জাফর চৌধুরী দমে গেলেন সাথে সাথেই। শীতল দৃষ্টিতে তাকালেন মিসেস শিওর পানে। বার কয়েক পলক ঝাপটে প্রশ্ন করলেন, আমার ছেলে? মিসেস শিও মাথা ঝাঁকালেন, বললেন, তোমার ছেলে। জাফর চৌধুরী হাতে ধরে রাখা স্টিলের প্লেটখানা ফেলে দিলেন নিচে। ছেলেকে বুকে জড়িয়ে ধরার জন্য ব্যাকুল হয়ে উঠলেন যেন। নিজের হাতে পায়ে বাঁধা থাকা শিকলগুলো খুলে ফেলতে ব্যস্ত হয়ে উঠলেন ভীষণভাবে। এক শিকল দিয়ে অন্য শিকলে আঘাত করে ঝনঝন শব্দ তুললেন পুরো কক্ষে। ব্যাকুল কণ্ঠে বললেন, আমি আমার ছেলের কাছে যাব। আমার ছেলে, আমার অংশ। আমার ছেলের কাছে যাব। বাবার এমন ব্যাকুলতা ভরা আবদার ফেলতে পারল না জায়ান। ছুটে গেল সে বাবার পানে। জীর্ণশীর্ণ দেহি, নোংরা পোশাক পরিহিত বাবাকে বুকে জড়িয়ে নিল সে। নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে এক শক্তপোক্ত পুরুষ মানুষ হয়েও ডুকরে কেঁদে উঠল ছেলেটা। বাবার পিঠে হাত বুলাতে বুলাতে বলল, আমার বাবা, আমি আমার বাবাকে পেয়েছি। তিনি আছেন, তিনি আছেন। এত বছর পর জাফর চৌধুরীকে একটু স্বাভাবিক আচরণ করতে দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন বাড়ির সবাই। তারপরে এই আবেগ জড়িত ঘটনাগুলো সকলের চোখেই পানি এনে দিয়েছিল। তাদের আর সাহস হয়ে ওঠেনি এমন আবেগঘন মুহূর্তগুলোকে ভাঙার। তাই দরজার সম্মুখেই দাঁড়িয়েছিলেন সবাই। তবে এবার হয়তো তাদের একটু বিরক্ত করতে ভিতরে প্রবেশ করল পূর্বাশা। মেয়েটার চোখ দুটোও পরিপূর্ণ অশ্রু দ্বারা। পূর্বাশা এগিয়ে গেল সে মিসেস শিওর পানে। তার পাশে দাঁড়িয়ে বলল, আমার মামা আপনাকে ঠকায়নি ম্যাম, পলিও আসেনি আপনাদের ছেড়ে। সে ফিরতে চেয়েছিলেন কিন্তু ভাগ্যের কাছে প্রচণ্ড বাজেভাবে হেরে গিয়েছিলেন। মিসেস শিও পাশ ফিরে তাকালেন পূর্বাশার পানে। মেয়েটা একটু সময় নিয়ে আবার বলতে শুরু করল, মায়ের মুখে শুনেছি, আমাদের সব মামা খালাদের মধ্যে মেজো মামা মেধাবী ছিলেন খুব। তার ভীষণ ইচ্ছে ছিল বাহিরে পড়তে যাওয়ার। নানাজান প্রথমে ছেলেকে দূরে পাঠাতে রাজি না হলেও মেজো মামার জেদের কাছে হার মেনেছিলেন পরবর্তীতে। একটা নির্দিষ্ট সময় নিয়ে বাংলাদেশের পড়াশোনার পাঠ চুকিয়ে সে পাড়ি জমান চীনে। কিছু বছর পর পড়াশোনা শেষ করে দেশে এসে জানান সে নাকি চীন দেশীয় কোনো এক নারীর প্রণয়ে গভীরভাবে আসক্ত হয়ে পড়েছেন, ইতোমধ্যে তাকে বিয়েও করে ফেলেছেন। নানাজান কিছুতেই মানতে পারেননি মেজো মামার কথা। সে ভেবেছিলেন চীন দেশীয় নারী কখনো বাংলাদেশে এসে সংসার করবে না, বরং তার ছেলেকে নিয়ে আবার পাড়ি জমাবে চীনে। তখন ছেলেকে সারা জীবনের জন্য হারাতে হবে তাকে। নানাজান দেশেই মামাকে বিয়ে করানোর জন্য উঠেপড়ে লাগেন। কিন্তু মামা, তার হৃদয় তো শুধুমাত্র আপনি ছিলেন। সে আপনাকে ব্যতীত অন্য কোনো নারীকে নিজের জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করতে পারেনি। তখন নানাজান জোর জবরদস্তি শুরু করেন। কিন্তু জোর করলেই কি সব হয় বলুন? আমাদের সমাজে প্রতিনিয়তই একটা কথা শুনি, পরিবারের চাপে পড়ে করেছি, বাবা মা জোর করে দিয়েছে, আমার কোনো উপায় ছিল না। আসলেই কি বিষয়গুলো এমন? আমি জানি না, তবে একটা কথা আমি খুব ভালোভাবে মানি যে আপনার ভিতরে যদি ছিটেফোঁটা কোনো ইচ্ছে না থাকে কিংবা যদি আপনি না চান, তবে পৃথিবীর কারো সাধ্য নেই আপনাকে জোর করার। আমি অবশ্য এই কথাটা বিশ্বাস করি মেজো মামার জীবনে ঘটে যাওয়া কাহিনী থেকেই। সেদিন নানাজান জোর জবরদস্তি করে মেজো মামাকে বিয়ের পিঁড়িতে তো বসিয়ে দিয়েছিলেন, কিন্তু কবুল বলাতে পারেননি। কাজী সাহেব যখন কবুল বলতে বলেছিলেন তখন নাকি মেজো মামা চিৎকার করে বলেছিলেন, আমি বিবাহিত, ভালোবাসি কাউকে। এই জীবনে আমার দ্বারা আর না কাউকে ভালোবাসা সম্ভব, আর না কাউকে নিজের জীবনসঙ্গী হিসেবে স্বীকৃতি দেওয়া সম্ভব। বিয়ের পিঁড়িতে বসে যদি কোনো ছেলে এমন কথা বলে, তখন কে তাকে মেয়ে দিবে? মামার বিয়েটা তৎক্ষণাৎ ভেঙে যায়। গ্রামের লোকেরা ছি ছি করতে শুরু করেন। নানাজান তখন ভীষণ ক্ষুব্ধ হয় মেজো মামার উপর। ঘর বন্দি করে রাখেন তাকে। শুধুমাত্র মাঝে মাঝে খুলে খাবার দেওয়া হতো তাকে, তাও বেশিরভাগই দরজার নিচ থেকেই দেওয়া হতো। একা একা দীর্ঘদিন এক অন্ধকার কক্ষে বন্দী থাকার দরুন মেজো মামা নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে শুরু করেন। আর যখন তাকে এই অন্ধকার ঘর থেকে নানাজান মুক্তি আদেশ দেন, ততদিনে তিনি এক বদ্ধ উন্মাদে পরিণত হন। কেউ কাছে গেলেই হিংস্র হয়ে ওঠেন তিনি, আঘাত করেন সম্মুখের ব্যক্তিকে। এইটুকু বলে একটু থামল পূর্বাশা, অতঃপর আবার বলল, আপনি যে চিঠিগুলো পাঠিয়েছিলেন সব চিঠিগুলোই মেজো মামার ঠিকানায় এসেছিল, কিন্তু নানাজান তা মেজো মামার হাতে পৌঁছানোর আগেই লুকিয়ে ফেলেছিল। যার দরুন মেজো মামা কখনো জানতেই পারেননি আপনি তাকে চিঠি দিয়েছেন। আর তার অল্প সময় পরই মেজো মামা অসুস্থ হয়ে যান। তাকে নিয়ে শহরে চলে আসা হয়। ছেলের এমন করুণ অবস্থা দেখে নানাজান নিজের ভুল বুঝতে পারেন। মেজো মামার চিকিৎসার স্বার্থে গ্রামের সকল ভিটেমাটি বিক্রি করে শহরেই বসত গড়েন।
যার ফলে আপনি যখন মেজো মামাকে তার গ্রামের বাড়িতে খুঁজতে এসেছিলেন সেখানে তার দেখা পাননি। নানা যেন শেষ বয়সে আপনাকে খোঁজার উদ্যোগ নিয়েছিল কিন্তু আপনার ঠিকানা না জানায় তা আর সম্ভব হয়নি। মিসেস শিও শুনলেন পূর্বাশার বলা প্রতিটি কথা, জায়ানও শুনেছে। মিসেস শিওর বিশ্বাস আজ সত্যি বলে প্রমাণিত হল। ভালোবেসে ভুল করেনি সে, সঠিক মানুষকে ভালোবেসেছে মিসেস শিও। কিন্তু তাকে ভালোবেসে এই লোকটার আজ এই পরিণতি। বদ্ধ উন্মাদ সে। আবারও চোখ ভরে উঠল মিসেস শিওর। এতদিন পর ফিরে পাওয়া মানুষটার এই কষ্টকর পরিণতি মেনে নিতে ভীষণ কষ্ট হচ্ছে যেন তার। তবে এখন আর মিসেস শিও কিংবা জায়ানকে বিরক্ত করল না কেউ। নিজের স্বামী, প্রিয় পুরুষ এবং একজন সন্তানকে তার পিতার সাথে সময় কাটাতে ছেড়ে গেলেন সবাই। শুধুমাত্র যাওয়ার আগে জাহিদ চৌধুরী একটু এগিয়ে ভাইয়ের হাত পা থেকে শিকল খোলার জন্য একটা চাবি দিয়ে এগিয়ে দিয়ে গেলেন জায়ানের হাতে। সময় গড়ালো একটু। নিজেদের ভিতরকার আবেগঘন কিছু মুহূর্ত কাটিয়ে উঠে দাঁড়ালো জায়ান। নিজের সাথে নিজের বাবাকেও উঠিয়ে দাঁড় করালো। তার হাতখানা ধরে আস্তে ধীরে নিয়ে আসতে শুরু করল বাইরের দিকে। বহু বছর পর আজ ছেলের হাত ধরে যেন নতুনভাবে হাঁটতে শিখেছে জাফর চৌধুরী। দুনিয়ার চিরচেনা নিয়ম অনুসারে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তার মা আর তাকে ছোট ছোট পায়ে হাঁটতে শিখায় তার বাবা। সেই সৌভাগ্য জায়ানের হয়নি, তবে তার বাবাকে নতুনভাবে হাঁটতে শেখানোর সৌভাগ্য তার হয়েছে। এত বছর শিকলের প্রতিবন্ধকতায় আবদ্ধ থেকে যেন হাঁটতে ভুলে গিয়েছিলেন জাফর চৌধুরী। ছেলের হাত ধরে এবার সদ্য হাঁটতে শেখা বাচ্চাদের মতো করে এক পা দু পা করে করে হাঁটতে শুরু করলেন সে। কিন্তু দরজার সম্মুখে যেতেই থমকে দাঁড়ালেন লোকটা। ভয়ে আঁকড়ে ধরলেন ছেলের বাহু। আতঙ্কগ্রস্ত কণ্ঠে বলল, আমি যাব না। বাহিরে বেরুলে ওরা আমাকে আবার বেঁধে ফেলবে ওই শিকল দিয়ে। আমার যে বড্ড ব্যথা লাগে শেকলের ঘর্ষণে। আমি ওই লোহার যন্ত্রের ভারও বহন করতে পারি না। অত বড় লোহার শিকল তোলার শক্তি কি আমার এইটুকু শরীরে আছে নাকি?